কিছু প্রশ্ন থাকে, you are free to ask Maharaj if you have any questions. হ্যাঁ, এই লাইট সাপ্লিমেন্ট আছে। আমরা তার রিপোর্টটা তোমাদের সবাইকে নিউ ইয়র্ক বেনারস সোসাইটির ওয়েবসাইটে দিয়ে দেবেন। কারোর যদি প্রশ্ন থাকে এসে করতে পারো। আপনি এদিক থেকে শুনুন। ওইখান থেকে প্রশ্ন করুন। সাপ্লিমেন্ট কি করবেন? ওই সাপ্লিমেন্ট বলতে ওই যে বললেন রামের এরকম একটা দশা হয়েছিল যে আর সীতা উদ্ধার চাইছে না, তখন লক্ষণ বলেছিলেন উৎসাহী বলবান আছেন আত্মোৎসাহ করেন বল। সেটাই উৎসাহটা হচ্ছে বল। রাইট। একটা হচ্ছে রিকি পন্টিং, একবার রেডলি 2003-এ এত ভালো বোলিং করলো, তারপর বারবার ফলস খাচ্ছে, মানে হেরে যাচ্ছে, তখন ওকে ওই অতীতটা স্মরণ করে দিচ্ছিল। এই উৎসাহের ব্যাপারটা সাপ্লিমেন্ট। রাইট রাইট। এনথুজিয়াজম ভেরি ইম্পর্টেন্ট। বলছে তুমি যদি টাকা অর্জন করতে চাও, জীবনে সাকসেসফুল হতে চাও, অলওয়েজ থিঙ্ক আমি 100 বছর বাঁচব। আর ভগবান লাভ করতে চাইলে ভাববে এই আজকেই মরে যাব। হ্যাঁ, আমাকে যমরাজ ধরেছেন, এই মৃত্যুগ্রস্ত আমি এক্ষুনি করতে হবে আমার। এইভাবে একটা কথা। দুটোই কিন্তু উৎসাহ বাড়াবে, দুটোই উৎসাহ বাড়াবে। কোয়েশ্চেন্স ওখান থেকে বলতে পারো, এখানে আসতে হবে। দাঁড়িয়ে কমেন্ট, প্রশ্ন, এনিথিং অ্যাবাউট নিউ ইয়র্ক, অ্যাবাউট এই কাজ, এই আমাদের বেদান্ত সোসাইটি, আজকে যা বললাম এসব নিয়ে। ইয়েস, হ্যাঁ বলো। বলছি আমার মনে কোন একটা প্রশ্ন উঠতেই পারে, হ্যাঁ, বা সেটা আমার সাথে অন্যের মতে মিল নাও হতে পারে। রাইট। তো আমি যেটা ভাবছি সেটা যদি আমি নিজের দিক থেকে দেখি না আমার এই কনসেপ্টটা বা আমার এই চিন্তাটা ঠিক আছে, তো বা অন্যকে সেই বিষয় নিয়ে কোনো কথা প্রেক্ষিতে বলা হলো, তার সেটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি সেটা তাকে ওইভাবে হয়তো বলিনি, তখন আমি কি করব? ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তুমি বলছো তোমার একটা নিজস্ব মত আছে, রাইট, তারপরে আমি কোনো কথা আলোচনা প্রসঙ্গে আমার বন্ধুকে সেই নিয়ে বললাম, হ্যাঁ, আমি হয়তো তাকে হার্ট করতে চাইনি, কিন্তু সে ও, কষ্টটা পেল, মানে আচ্ছা। আমি তো নিশ্চয়ই ওকে কষ্ট দিতে চাইনি, হ্যাঁ। তাহলে আমার সেক্ষেত্রে কি করা উচিত? সে তো ভুল বুঝতেই পারে। হ্যাঁ, ওপেন এক্সপ্রেস করছে, that the other person becomes hurt. এটা one has to make it clear that see first of all এই ব্যাপারে আমরা হার্ট হওয়ার কিছু নেই। আমরা ইন্ডিয়ানরা, বিশেষ করে বাঙালিরা একটু এক্সেসিভলি ইমোশনাল। ওখানে আমেরিকাতে I've seen the approach is different. Their approach is they're very polite, very courteous, কাউকে কেউ হার্ট করতে চায় না, খুব সাবধানে কথা বলে, কিন্তু ফ্র্যাঙ্ক অ্যান্ড ফ্রি, স্ট্রেট ফরওয়ার্ড। আমার বক্তব্যটা আমি বললাম, তুমি যদি আপসেট হয়ে যাও দেন আই উইল সে আই এম সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু হার্ট ইউ। তারপরে যদি তুমি মুখ হানি করে থাকো, তোমার মতো আমার ইচ্ছে, দরকার নেই। ওই অ্যাটিটিউডটা রাখবে, হ্যাঁ, নিজে ডোন্ট ওয়ারি টু মাচ। তো ইউ ক্যান নেভার প্লিজ দ্য ওয়ার্ল্ড, সবাইকে তুমি মন সন্তুষ্ট করতে পারবে না। তুমি স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল থাকো, তার বাকিরা কিছুদিন পরে ঠিক ঠিক সব লাইনে এসে যাবে, কোনো অসুবিধা নেই। রাইট, দেয়ার ইজ আ কোয়েশ্চেন। বলো। ও আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমার বোন ও এখন ক্লাস 1 এ পড়ে। হ্যাঁ। আমরা যখন এইসব ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে এতটাই বলি, ওদের স্কুলে এলএমএস সিস্টেম চালু হয়েছে। ওদের সারা সপ্তাহ পড়া দিয়ে দেয় হ্যাঁ, আইপ্যাডে। আইপ্যাডে। এখনো ছোট, তাও আমার বোন ওকে অনেক ধমক দিয়ে কিছুক্ষণ আটকে রাখে। কিন্তু ম্যাক্সিমাম সময় যেই মুহূর্তে ফোন চলে যায় ওরা নিয়ে ওটা বসে পড়ে। হ্যাঁ। আমরা যখন দেখছি এত হ্যাজার্ড, আবার নতুন করে এটা ঢোকানোর কোনো মানে আছে? এতটা যখন আমরা প্রবলেমে আছি, রাইট, কোয়েশ্চেন ইজ ইন্টারেস্টিং। এখন এটা কিন্তু কমন, ওখানেও আর ইন্ডিয়াতেও সব জায়গায় ওই ডিজিটাল মিডিয়া দিয়ে পড়ানো আরম্ভ হয়ে গেছে। ইউ ক্যানট অ্যাভয়েড ইট। দ্য কোয়েশ্চেন ইজ ইউ ক্যানট অ্যাভয়েড ইট, ইউ ক্যানট গেট রিড অফ দিস টেকনোলজি। আর এর তো ইউজ, ইটস ইজ এনর্মাসলি পাওয়ারফুল টেকনোলজি, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অনলি কোয়েশ্চেন ইজ হাউ টু ম্যানেজ দ্য টেকনোলজি। তো এটাকে ম্যানেজ করা আমরা এখনো শিখিনি। কিন্তু আমরা এই আলোচনা হচ্ছিল আমেরিকাতে, ওখানে যে বাবা মাদের সঙ্গে এর এফেক্টটা আমরা আগামী 20 থেকে 25 বছরে দেখবো। এই জেনারেশন যখন, তোমাদের থেকে ছোট যারা, তারা যখন বড় হয়ে যাবে তাদের কি হবে।
আলটিমেটলি আই এম হোপফুল হিউম্যান বিংস আর অ্যাডাপ্টেবল, তো আমরা অ্যাডাপ্ট করে যাব, কিন্তু তার একটা দের ইজ আ প্রাইস টু পে ফর দ্যাট। এই যেটা ড্যানিয়েল গোলম্যান, ওই বইটা দেখবেন ফোকাস, এতে অনেক আলোচনা করেছেন এই নিয়ে কি করা যেতে পারে। একটা বই লেখা হয়েছিল অ্যাবাউট দ্য এফেক্টস, ব্যাড এফেক্টস অফ ডিজিটাল টেকনোলজি অন স্কুল স্টুডেন্টস। বইয়ের নামটা ইজ ভেরি ইভোকেটিভ, দ্য ফ্লিকারিং মাইন্ড। স্ক্রিন যেমন ফ্লিকার করে না, দিস দ্য ফ্লিকারিং মাইন্ড, মন ফ্লিকার করছে। সো ইয়েস, there is a bad effect to it. There are many things that can be done. Make sure that the other activities are there. সে ফিজিক্যালি খেলাধুলো করে, খেলতে বলছে, খেলছি তো ভিডিও গেম খেলছে। বন্ধুদের সঙ্গে মেশামেশি করো, মিশছি তো ফেসবুকে মিশছে। তো এই জিনিসগুলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল কন্ট্যাক্ট, এগুলো যাতে হারিয়ে না ফেলে। বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট হারিয়ে, অনলি কন্ট্যাক্ট ইজ উইথ দ্য স্ক্রিন, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, রিসেন্ট সার্ভে আমেরিকাতে করেছে টিনেজার্সদের মধ্যে, ডিজিটাল ওয়ার্ল্ডে যারা ইমার্সড হয়ে আছে, ওয়ান কমন থিং, টিনেজ আনহ্যাপিনেস হ্যাজ ইনক্রিজড ইন আমেরিকা। বলছে যে 80 দশকে 90 দশকে যারা টিনেজার, 16, 17, 18 বছর বয়স, আমেরিকাতে হচ্ছে 16 বছর বয়সে একটা বড় ইম্পর্টেন্ট ঘটনা হয়, তারা তাদের গাড়ির লাইসেন্স পায়, গাড়ি চালানো। তো এটা একটা বিরাট বড় ওদের কাছে ব্যাপার, স্কুল থেকে শিখিয়ে দেয়, টেস্ট হয়, সবাই গাড়ি চালাতে পারবে 16 বছর পর থেকে। তো সবাই চায় যে আমরা গাড়ি চালাবো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবো। আমেরিকার গাড়ি চালানো এবার নিজের ইচ্ছে মতন যেতে পারবে, আসতে পারবে, সব করতে পারবে, বাবা মা একটা গাড়ি কিনে দেয় ওদের। তো এখন কিন্তু আর নয়, বলছে অ্যামেজিং থিং, এই রিসেন্টলি লাস্ট ফিউ ইয়ার্স দেখা যাচ্ছে যে বাবা মা ছেলে মেয়েদের বলছে, শিখবি না? হবে। স্কুল যাবে কি করে? তুমি ছেড়ে দেবে আমাকে স্কুলে। তো গাড়ি চালানো, যেটা বলছে আমেরিকান ছেলে মেয়েদের একটা বিরাট স্বপ্নের দিক ছিল, সেটা এখন হলেও ভালো, না হলেও ভালো। কেন? সারাক্ষণ কম্পিউটারে বসে আছে। গাড়ি চালাবো তাহলে কম্পিউটারে চালাই, গাড়িতে রেসিং দিকে। তো আনহ্যাপিনেস হ্যাজ ইনক্রিজড বিকজ এটা রিসেন্ট সার্ভে, টিনেজ আনহ্যাপিনেস, সারাদিন দিনে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা বসে আছে কম্পিউটারে কিংবা স্ক্রিনে, আর ওভারঅল রেটিং, তাতে কি সুখ বেড়েছে, মনের শান্তি বেড়েছে? না, জেনারেল রেটিং গত 10 বছরের তুলনায় আনহ্যাপিনেস, দুঃখ বেড়ে গেছে, মানুষের মনের কষ্ট বেড়ে গেছে বাচ্চাদের। ওকে, there was a question there. I'll come first student জিজ্ঞেস করেন, তুই জিজ্ঞেস কর না। বলছি আমি একসময় মানে ফেসবুকের প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম, তারপর ওটা এমন হয়ে গেছে যে এখন কনসেন্ট্রেশনও তেমন মানে নেই, মানে খুব ভুলমনা হয়ে গেছি, আর মানে এখন ফেসবুক বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন নিজের প্রতি আত্মবিশ্বাসটা খুব কম। You see the effect of that? The good thing that you're a young person. বাচ্চা হলে, খুব ছোট হলে মুশকিল হয়, তা বুঝতে পারে না, but you are grown up enough to understand this problem. খুব সিরিয়াসলি, just first of all cut it off, একদম বন্ধ করে দাও, and develop a positive interest. তোমার পছন্দের সাবজেক্ট কিছু না, সেটা হ্যারি পটার বইও হতে পারে, যেটা লেখা বই যে তুমি পড়তে ভালোবাসো, কিংবা একটা সাবজেক্ট, কিংবা একটা অ্যাক্টিভিটি, খেলা হতে পারে। throw yourself into that. Remember, মন একটা জিনিসকে একসময় ধরে, একটাকেই ধরে। একটা জিনিস সরিয়ে দিতে আরেকটা জিনিস যদি সাবস্টিটিউট দিয়ে দাও, তাহলে মন কিন্তু ওইটাকেই ধরবে, ও তখন ওইটাকে নিয়ে ইমার্সড হয়ে যাবে। তুমি মনকে ওইটাকে নিয়ে ডুবিয়ে দাও, আচ্ছা তুমি বলবে কি করে ডুববো, একটা যদি ভালো না লাগে একটা কোনো জিনিসের সাবজেক্টে। Another thing to understand in positive psychology is we have a tendency for consistency. যে জিনিসটা অল্প করতে আরম্ভ করি, সেটা পরে বেশি করতে ইচ্ছে করে। তো অল্প দিয়ে আরম্ভ করো। আমাদের স্বামী সত্যরূপানজি বলতেন যে কি করে প্র্যাকটিস করবে, न्यूनतम से शुरू करो, सरलतम का अभ्यास करो, start with the smallest, practice the easiest. কি ফর্মুলা? start with the smallest, practice the easiest. তো তোমার পড়াশোনা হোক, খেলা হোক, যেটা হোক, অল্প আজকে আরম্ভ করে দাও, 15 মিনিট 20 মিনিট দিয়ে, দেখবে আস্তে আস্তে ওটাতে ইন্টারেস্ট বাড়বে। আর উল্টো দিকটা ফেসবুক, টুইটার, ওটা একদম কাট অফ করে দাও, মানে অ্যাটলিস্ট ফর আ ওয়াইল, পরে করবে, আবার 1 বছর 2 বছর পরে করবে। ইটস আ ফ্রুটলেস অ্যাক্টিভিটি, ইউজলেস অ্যাক্টিভিটি, স্পেশালি ফর আ স্কলার। বুঝেছো? ভেরি গুড। একটু টাইমটা দেখে। হ্যাঁ, প্রত্যেকের একটা নিজস্ব চিন্তার জগৎ, সে সেই জগতে বাঁচতে বা থাকতে ভালোবাসে। তো তার মানে এই নয় যে স্বার্থপরের মতো বাঁচছে,
তার যা বন্ধুরা আছে পাশে একটা বন্ধু, মানে আমি আমার বলি, আমি আমার নিজের জগতে মানে একটু চুপচাপ বা অন্য কিছু জিনিস নিয়ে চিন্তা করতে ভালোবাসি, সে বই হোক বা গাছ হোক এরকম কিছু। তো তার মানে এই নয় যে আমার পাশে যে বন্ধুটা তার অসুস্থ হয়েছে আমি তাকে দেখছি না, আমার মনের মধ্যে সেই মানবিক বোধগুলো আছে, কিন্তু তার মানে তো মনে হচ্ছে এটা নয় যে আমি স্বার্থপরের মতো পাচ্ছি বা একা একা পাচ্ছি, এবার সেইটা নিয়ে তো আমার অন্য কিছু মনে হতেই পারে। I get your point. You are right. এটা স্বার্থপরতা নয়, ইটস আ ভেরি গুড কোয়ালিটি। একটা অন্তর্মুখ হওয়া, বিশেষ করে আজকের জগতে আমেরিকাতে দেখা যাচ্ছে যে এইটা অভাব হয়ে যাচ্ছে, সবাই এক্সট্রোভার্টেড। একটা বই বেরিয়েছে, দ্য পাওয়ার অফ কোয়াইট, সুজান কেইন, দেখবেন সার্চ করে পাওয়ার অফ কোয়াইট। এইসব ছেলে মেয়েদের এনকারেজ করতে বলা হচ্ছে, সাইকোলজি এখন বলছে। আমেরিকা ঠিক উল্টোটা করেছে ফর লাস্ট 50 ইয়ার্স। সবাইকে খেলতে হবে, সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে মিশতে হবে, সবাইকে পার্টিতে যেতে হবে, সবাইকে যেন এক্সট্রোভার্ট হতে হবে। তুমি চুপচাপ একা বই নিয়ে থাকো তাহলে তোমাকে হাসাহাসি করবে লোকে। এই জিনিসটা এখন ওরা বুঝছে যে এটা মারাত্মক ভুল হয়ে গেছে। ওরা বলছে পাওয়ার অফ কোয়াইট, ওই বইটা যদি দেখো, all the great inventors, scientists, ধর্মজগতের লোক, আর্টিস্ট, এরা বেশিরভাগই কিন্তু ইন্ট্রোভার্ট ছিলেন, অন্তর্মুখ ছিলেন। এই অন্তর্মুখিতা যদি আমরা নষ্ট করে দিই, সভ্যতা নষ্ট হয়ে যাবে। তো এই তো ডেফিনেটলি, আর তুমি তো রামকৃষ্ণ মিশনে আছো, হস্টেলে আছো, অতএব স্বার্থপর হওয়ার চান্স কম আছে। আমি বলছি কারণ কি আলটিমেটলি তোমাকে, তুমি চাও আর না চাও চারজনকে সঙ্গে ঘর করতে হচ্ছে, যেটা অনেক ছেলেমেয়েরা আজকাল করতে চায় না, কিংবা ওরা দে আর নট কেপেবল। এটা একটা অটোমেটিক্যালি তোমাদের খুব সুন্দর একটা ক্যাপাসিটি ডেভেলপ করছে। আমি আমেরিকাতে দেখেছি রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্টস, নরেন্দ্রপুর বিদ্যামন্দিরের এক্স স্টুডেন্টস, তাদের এখনো কিন্তু কত দরদ অন্য মানুষের প্রতি, আমেরিকাতেই গরিব লোকের প্রতি। এখানকার জন্য আমি নাম করছি না, এরা সবাই এসেছেন, তারা জনশিক্ষার জন্য কিছু করতে চান। ওখান থেকে একজন আমেরিকাতে আছেন, খুব বড় চাকরি করে আমি রিটায়ার করেছেন, জনশিক্ষার ওখানে পড়াশোনা করেছেন, বাচ্চা তখন ছিলেন ওখানে। তো এই যে ফিলিংটা এখনো ওদের মধ্যে খুব স্ট্রং আছে, and they would like to share with others. আপনি যে বললেন ওই 4 বছরের যে বাচ্চাদের উপর যে এক্সপেরিমেন্ট যেরকম হলো, হ্যাঁ, এখনকার দিনে বাবা মার মানে যেরকম লাইফস্টাইল, তারা বাচ্চাদের জন্য বেশি সময় দিতে পারে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি করে একটা 4 বছরের ছেলেকে একটা পরিবেশ লাগে যে সে ইন্ট্রোভার্ট হবে বা বহির্মুখী হবে, সেক্ষেত্রে বাবা মা যখন সময় দিতে পারছে না, সে কি করে নিজের মধ্যে এমন কিছু ভালো গুণ তৈরি করবে যাতে সে ওই ধরনের ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আকৃষ্ট না হয়ে? এখন তো বাবা মা উল্টো সময় দিতে পারছে না বলে আইপ্যাড ধরিয়ে দিচ্ছে, যে এটা নিয়ে থাকো। I know সলিউশন খুব ডিফিকাল্ট। প্যাসকেল, খুব নাম করা সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ প্যাসকেল, উনি বলেছিলেন, টিচ আ বয় টু রিড and leave good books lying around the house, the child will take care of its own education. একটা বাচ্চাকে পড়তে শিখিয়ে দাও আর ভালো বই চালিয়ে বাড়িতে ছড়িয়ে দাও, সে নিজের শিক্ষা নিজে করে নেবে। তো এটা একটা আইডিয়াল স্টেট, একটা মানে আদর্শ, হয়তো ইউটোপিয়ান চিন্তা, কিন্তু এর মধ্যে একটা সত্য নিহিত আছে যে বাবা মা যদি এনভায়রনমেন্ট একটা তৈরি করে দেয়, সারাক্ষণ বাচ্চার পেছনে লেগে থাকতে হবে নট নেসেসারি। আমেরিকাতে বারণ করে, যে অনেক হেলিকপ্টার প্যারেন্টিং, হেলিকপ্টার যেমন আকাশে ঘুরতে থাকে, বাবা মা সারাক্ষণ ওপর থেকে ঘুরছে, কি করছে, সেটা খুব খারাপ বাচ্চাদের জন্য। একটা এনভায়রনমেন্ট করে ইন্সপায়ার, টেস্ট ডেভেলপ করা। আমি একটা সলিউশন দিচ্ছি, টেস্ট ডেভেলপ করা। বাবা মাকে বুঝতে হবে একে আঁকতে ভালোবাসে, কোনটা ভালোবাসে, আঁকতে ভালোবাসে, পড়াশোনা করতে পারে, ম্যাথমেটিক্স ভালো লাগে না গান ভালো লাগে, টেস্ট ডেভেলপ করা। একটি ছেলে আমি দেখেছি দেওঘরে খুব দুষ্টুমি করতো, তো তাকে কি করা যায়, সে ছোট ছেলে, তাকে দেখলাম খুব ইন্টেলিজেন্ট, ম্যাথমেটিক্সে তার ইন্টারেস্ট আছে, তাকে ম্যাথমেটিক্সে ক্লাস 6-এ পড়তো, তার 8-এর বই 9-এর বই তাকে দিলাম, সে করতে আরম্ভ করলো। তারপরে এমন টেস্ট পেয়ে গেল নেশার মতন, খুব একটা ভালো নয় কারণ কি অন্য কিছু করতো না, খালি ম্যাথমেটিক্স করতো। সেই ম্যাথমেটিক্সের বই লাইব্রেরিতে এসছে, একদিন লাইব্রেরিয়ান ধরেছেন, বলছে মনে দেখবেন ছেলেটাকে, কি
না ওর বেঞ্চের তলা দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, গিয়ে ওই যেখানে নতুন বই রিল্যাক্সেশন হয়নি রাখা আছে সেইগুলোকে ও চুরি করবে, ম্যাথামেটিক্সের বইগুলোকে, এবার ওইগুলোকে নিয়ে পড়বে সে। আমি তো একদিকে বলছি দারুণ ব্যাপার এটা, কিন্তু টু মাচ হয়ে যাচ্ছে এটা। কিন্তু এই যে টেস্ট তৈরি করা, যদি টেস্ট তৈরি করে দেওয়া যেতে পারে তাহলে চাইল্ড উইল টেক কেয়ার অফ ইটসেলফ। সারাক্ষণ বাবা মা, আমেরিকাতে এটা আছে বিশেষ করে এশিয়ান পেরেন্টস, ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ানদের উপরে, ইন্ডিয়ানদের একটা লক্ষণ ওখানে, এবং চাইনিজদের লক্ষণ। একজন চাইনিজ মাদার তিনি বই লিখেছেন ওই ইনফার্নাল ডিভাইসেস, তিনি লিখেছেন টাইগার মম, বইটার নাম টাইগার মম না, টাইগার পেরেন্টিং। টাইগার মম মানে তিনি নিজের দুটি মেয়েকে যে বড় করলেন ছোটবেলা থেকে, কি ডিসিপ্লিন চাইনিজ। তাই জন্য ওখানে চাইনিজ আর ইন্ডিয়ানদের খুব কদর, প্রত্যেকটা স্কুলে চাইনিজ খুব অল্প সংখ্যক, ইন্ডিয়ান পপুলেশন টোটাল 1%-এর থেকেও কম আমেরিকাতে। ভালো ভালো স্কুলে প্রত্যেক ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে ইন্ডিয়ান কিংবা চাইনিজ, তারা সংখ্যা অল্প কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন ইন্ডিয়ান কিংবা চাইনিজ, যেখানে ইন্ডিয়ান চাইনিজ আছে, ইন্ডিয়ান কিংবা চাইনিজ আছে। তো তার কারণ হচ্ছে ওই হেলিকপ্টার প্যারেন্টিং নয়, একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে এবং তাকে ঠেলে দেওয়া হয়েছে। কেউ ভায়োলিন শিখছে, কেউ খেলা শিখছে, পড়াশোনাতে সবাই তো এক্সেলেন্ট এই এশিয়ান প্যারেন্টস। অ্যান্ড সো দ্য সলিউশন ইজ দিস, ক্রিয়েটিং এ টেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি যে মার্শমেলো এক্সপেরিমেন্টটা বলেন, হ্যাঁ। আমরা জানি না, যতটা আপনারা বললেন দুটো খুদ মনে হয়েছে আমার। হ্যাঁ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টের খুদ, যেটা হচ্ছে কতক্ষণ পরে সাইকোলজিস্ট ফিরে আসবে সেটার উপর নির্ভর করা উচিত ছেলেটা খাচ্ছে কি খাচ্ছে না। আর থার্ড হচ্ছে রেজাল্টের খুদ, দুটো ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি ছেলে হওয়া উচিত। মানে একটা হচ্ছে খেয়ে নিল, একটা খেলো না, আর একটা 20 মিনিট 25 মিনিট 30 মিনিট ওয়েট করো তারপরে খেলো। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার মনে হলো হওয়া উচিত। হ্যাঁ। ঠিক আছে, ক্লারিফাই করুন ব্যাপারটা। অতটা তো আমি এক্সপেরিমেন্টাল প্রসিডিউর পড়িনি, অতটা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে তৃতীয় ক্যাটাগরিতে দরকার নেই। কারণ কি, ওই একটা টাইমের মধ্যেই কার সেলফ কন্ট্রোল ফেল করছে আর কার সেলফ কন্ট্রোল সাকসিড করছে ওইটুকুই যদি ক্রাইটেরিয়া রাখা হয়, ওইটাই রাখা হয়েছিল। পরবর্তীকালে এতটা তফাৎ দেখা, এই যে তফাৎটা দেখা যাচ্ছে এটা তো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, মানে এতটা তফাৎ দেখা যাচ্ছে মার্কসে, পরীক্ষাতে, খেলাধুলোতে, লিডারশিপ, গান বাজনাতে, এত তফাৎ কেন হবে? এন্ড রেজাল্টে এত তফাৎ পড়ে যাচ্ছে, এন্ড রেজাল্টে এত তফাৎ 14 বছর পরে এত তফাৎ কি করে হয়ে যাচ্ছে? তো ওই একটাই সিগনিফিকেন্ট ডিফারেন্স, যে তারা ওই 15 মিনিটের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে পেরেছিল কি পারেনি। 15 মিনিটের মধ্যে একটা সময় 10 মিনিট 15 মিনিট, সেই সময়টা কিন্তু ম্যাটার করছে যে হ্যাঁ ন্যাচুরালি তুমি যেটা বলছো, যদি সেকে 30 মিনিট করে দেওয়া হয় সে তো বিকাম হোপলেস, একটাকেই খেয়ে নেবে সে, কিন্তু সেটা তো আলাদা কথা। কিন্তু সেই 30 মিনিট অবধি যদি কন্ট্রোল করতে পারে আর একজন 3 মিনিট কন্ট্রোল করতে পারে, দ্যাট মেক্স আ ডিফারেন্স। জীবনে সেটা তফাৎ হয়ে যায়। তাহলে এডুকেশন সিস্টেম কি কোনো হেল্প করছে না? এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার যেটা মনে হয়েছিল ওইটার এক্সপেরিমেন্ট থেকে, আমার যেটা মনে হয়েছিল যে আচ্ছা, এটা 4 বছরের শিশু 14 বছর স্কুল করলো, তাহলে 14 বছর পরে কারোর সেলফ কন্ট্রোল বাড়লো না? যারা সেলফ কন্ট্রোল ছিল না যাদের অতটা, তারা তো তাহলে একই রয়ে গেল। তার মানে আমাদের এডুকেশন সিস্টেম, এটা মনে করো এটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসরদের ছেলে মেয়েরা, মানে ভালো ভালো স্কুলে পড়ে তারা ওখানে আমেরিকাতে। তার মানে আমাদের এডুকেশন সিস্টেম ইজ আ ফেলিয়ার। যেখানে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেলফ কন্ট্রোল, সেলফ রেস্ট্রেন্ট, সেখানটা যদি ইম্পর্টেন্ট হয় আমরা শেখাচ্ছি না। হ্যাঁ, তার মানে যেটা যার নিজস্ব ছিল, যেটুকু ক্যারেক্টারিস্টিক, সেটাই রয়ে গেল 14 বছর পরে। একজন সাকসেসফুল হলো, একজন ফেলিয়ার হলো। তাই জন্য আমাদের এডুকেশন সিস্টেম এটা শেখানো দরকার যে সেলফ রেস্ট্রেন্ট। 3 মিনিট থেকে 30 মিনিট 3 ঘন্টা কিভাবে রিচ করা হবে? অতটাও দরকার নেই, 3 মিনিট থেকে 10 মিনিট রিচ করলেও হবে। সেটা 7 মিনিটটাও অনেকটা টাকা। ইয়েস, কিভাবে রিচ করা হবে? ইম্পালস কন্ট্রোল কি করে করা যেতে পারে? ইম্পালস কন্ট্রোল এডুকেশন সিস্টেমে চেঞ্জ আনতে গেলে কি ধরনের চেঞ্জ আনতে পারে আপনার প্রস্তাব? হ্যাঁ, আমার এই নিয়ে তো অনেক, হ্যাঁ, এডুকেশন সিস্টেমে আমি বলছি এই যে পজিটিভ সাইকোলজির যে ইনসাইট গুলো, দিস শুড বি ইনকর্পোরেটেড ইন দ্য এডুকেশন সিস্টেম। আমেরিকাতেও কিন্তু অবস্থা ভালো না, ওই পড়াশোনা করো, রেজাল্ট করো, এই নিয়ে লেগে আছে র্যাট রেসে।
দ্যাট বিশেষ করে ইন্ডিয়ান পেরেন্টস, আমাদের ইন্ডিয়ান পেরেন্টস সেখানে হচ্ছে তারা সাকসেসফুল হতে হবে, আমরা অল্প সংখ্যক, আমাদের সবচেয়ে সাকসেসফুল হতে হবে। তো ছেলে মেয়েদের সাধারণ কলেজে পড়লে হবে না, হার্ভার্ডে পড়তে হবে, প্রিন্সটনে পড়তে হবে, MIT-তে পড়তে হবে, UCLA-তে পড়তে হবে। এই চাপে রেজাল্ট 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 ওটা ওখানেও আছে খুব। তো ওইটা শুধু করলে হবে না, এই পজিটিভ সাইকোলজির যে ইনসাইটগুলো, কনসেন্ট্রেশন মানে মেডিটেশনের প্র্যাকটিস, তারপরে রেস্ট্রেন্ট, ইকিউ ডেভেলপ করা, ইমোশনাল কোশেন্ট ডেভেলপ করা, তারপরে যে এমপ্যাথি, অন্যদের প্রতি ফিলিং, শেয়ারিং, এই জিনিসগুলো ডেভেলপ করা খুব দরকার। হ্যাঁ, আপনি পুরো নিজের লাইফ টাইমে অনেক কান্ট্রি ঘুরেছেন হবে, আপনার অনেক কান্ট্রি না, খুব অল্প কান্ট্রি ঘুরেছি। আপনার মতে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কান্ট্রি কোনটা, কিসের জন্য সেটা বেস্ট? একজন মহারাজকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি অনেক দেশে ঘুরেছেন, তো তিনি বললেন যে আমার সবচেয়ে ভালো লাগলো ইসরায়েল। মানে ইসরায়েল সবচেয়ে ভালো লাগলো এই জন্য, বলছে একটা ছোট্ট দেশ, জুইশ দেশটা, তো তাদের মধ্যে যে বলছে উনি কন্ট্রাস্ট করছেন জার্মানি আর ইসরায়েল। জার্মানি হচ্ছে খুব এফিশিয়েন্ট, মানে আমেরিকার থেকে অনেক বেশি। জার্মানি থেকে মহারাজ এসেছিলেন, আমরা একসঙ্গে একটা পিটসবার্গ আমেরিকা শহরে ঘুরছিলাম। আমি বলছি মহারাজ দেখুন কি পরিষ্কার আমাদের দেশের তুলনায়। উনি বলছেন আমি তো ভাবছি কি নোংরা কম্পেয়ার টু জার্মানি, এত ওরা এফিশিয়েন্ট, এত পারফেক্ট জার্মানিতে। কিন্তু ওই যে মহারাজ যিনি এত ঘুরেছেন আমাকে বললেন যে জার্মানিতে কিন্তু একটু ওই ফিলিং, একটু যে মেলামেশা, একটা ওয়ার্মথ, একটা মনুষ্যত্ব যেটা ইন্ডিয়াতে পাই সেটা খুব ল্যাকিং, খুব কোল্ড মেশিন লাইক। আমি ইন্ডিভিজুয়াল জার্মানদের কথা বলছি না, ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই ভালো হতে পারে, কিন্তু সিস্টেমটা ওই রকম। আর ইসরায়েলে উনি বললেন যে আমি দুটোই পেলাম, জার্মানদের মতন এফিশিয়েন্ট, যা কাজ বলেছে ওরা করবেই করবে, অথচ ইন্ডিয়ানদের মতন একদম আমাদের মতন ওরা খুব মিশুকে, ভালোবাসছে, ঝগড়া করছে, সবাইকার সঙ্গে পরিচিতি আছে, প্রত্যেকটা ইস্যু নিয়ে বাঙালিদের মতন প্রত্যেকটা ইস্যু নিয়ে 4 রকম মত আছে, তাই নিয়ে টানাটানি ডিবেট, খুব মিশুকে, হইচই করা মানুষ, একদম জমিয়ে থাকা মানুষ। অথচ যেটা আমাদের সঙ্গে তফাৎ, ইন্ডিয়ানদের সঙ্গে তফাৎ হয়ে যাচ্ছে, দে আর ভেরি মাচ মানে রেজাল্ট ওরিয়েন্টেড, যেটা করতে চাইবে ভেরি সিরিয়াস, যেটা করতে চাইবে করেই ছাড়বে। কিছু ইসরায়েলি এসেছিলেন আমাদের ওখানে, তোরা বললেন যে আপনি কিন্তু অফেন্ডেড হবেন না মহারাজ, ওরা কথাবার্তা খুব রুড কথাবার্তা বলে, মানে মুখের ওপরে যাতা বলে দিতে পারে, তারা লোক খারাপ না, খুব মানে আর একটা খুব মানে আমরা মনে করবো ইমপেশেন্ট, কিন্তু তারা হচ্ছে চট করে করতে হবে, মানে এক্ষুনি করতে হবে। একটা কাজ আমাকে দিলেন, তারপরে আমাকে ইমেল করলেন, আমি তো কাজ ফেলে রাখি, তারপর ইমেল করলেন আপনার কাছ থেকে কিছু শুনলাম না, 24 আওয়ার্সের মধ্যে হি এক্সপেক্টস ইট টু বি ডান এক্ষুনি। সো দিস থিং ইজ দেয়ার। আমি গুগল করে দেখলাম জুইশ পপুলেশন পৃথিবীতে টাইনি পপুলেশন, মানে টোটাল পপুলেশন 10 মিলিয়নও হবে না, এই 7 মিলিয়ন 8 মিলিয়ন। তার কিছুটা ইসরায়েলে আছে, অনেক আছে নিউ ইয়র্কে, ইন্ডিয়াতে 5000 মাত্র আছে জুইশ। আর ওরা বোধহয় নোবেল প্রাইজ আজ অব্দি সারা পৃথিবীতে টোটাল নোবেল প্রাইজ দেওয়া হয়েছে সব সাবজেক্ট মিশিয়ে 900-র উপরে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। Jewish people have got more than 250 Nobel Prizes. ওইটুকু ক্ষুদ্র একটা পপুলেশন, পৃথিবীর সামান্যতম পপুলেশন। 1/4 of Nobel Prize is given till today. 1/3 of Nobel Prize is given till today. মানে 1/4 to 1/4 একটা ওইটুকু কমিউনিটি পেয়েছে। এটা তো মানে একটা ফ্লুক নয়, বাই চান্স নয়, কি করে হলো? মহারাজ, হ্যাঁ, ইসরায়েলের কোন পলিসি আমাদের কান্ট্রিতে যদি ইমপ্লিমেন্ট করা হয়? ও বিরাট প্রশ্ন। তোমরা ভেবো, আমাকে রিসেন্টলি ইসরায়েলি কনসুলেট, আমাদের ইন্ডিয়ান কনসুলেট থেকে ডেকেছিল, একটা প্রোগ্রাম হবে জুইশ কমিউনিটির, একটা বড় হানুকা, ওদের একটা আমাদের দিওয়ালির মতো, তো সেটা সেলিব্রেট করার জন্য আমাকে বক্তৃতা দিতে ডেকেছিল। তো আই মেট মেনি ইসরায়েলিস দেয়ার, তাদের সঙ্গে অনেক পরিচয় হলো ওদের সঙ্গে। আচ্ছা, বাকি যা মহারাজের সঙ্গে পরে তোমরা কথা বলেছি। আমি বুঝতেই পারছি যে আরো অনেক প্রশ্ন প্রথমে আসছিল না, তারপর ভাবতে শুরু করেছে। মহারাজ আজকে সকালেও আমাদের ব্রহ্মচারীদের সঙ্গে মিট করেছেন,
বলেই চলেছেন কন্টিনিউয়াস, সুতরাং একটু মহারাজকে রেস্ট দেওয়ার দরকার আছে। আমার মনে হয় রথ শুড নট বি, আমাদের জ্যোতিভূষণ রথ শুড নট গেট ফ্রাস্ট্রেটেড যে ইসরায়েলে জন্মাতে পারেনি। আমার মানে আন্তরিক ধন্যবাদ ও নমস্কার যারা এই সর্বপ্রিয়ানন্দজিকে। আমার কিছু বলার নেই, আমি শুধু মানে জাস্ট আই ফিল মাইসেলফ প্রাউড, তার কারণ আমরা একটা ব্যাচ একসঙ্গে ছিলাম এবং যখনই ওর কথা শুনি আমার খুবই ভালো লাগে সবসময়। মানে উনি যেখানে বক্তৃতা দেন আমি কাছাকাছি থাকলে আই নেভার মিস লাইক ইউ। এবং আমার মনে হয় তোমরা নিশ্চয়ই ইউ শুড প্রে টু হিম অ্যান্ড অলসো টু গড দ্যাট হি শুড কাম ব্যাক এগেইন নেক্সট ইয়ার, isn't it? So once again our heartfelt thanks and pranams to our Sarvapriyanandaji Maharaj and also our guest who has come over from New York, and I just requested Maharaj that he can speak to our students of computer science, because we arrange such seminar lectures just in our departments, so it will be also a great honor for us. তোমাদের কাছেও আমার একান্ত অনুরোধ যে তোমরা নিশ্চয়ই মহারাজের যে বক্তব্যগুলো সেটা তোমরা নিজেদের জীবনে স্মরণ রাখবে, শুধু বিদ্যা মন্দির জীবনে নয়। when you will pass from here and will go, even it may be so that you will meet Maharaj at New York, সেখানেও গিয়ে অন্তত তোমরা মহারাজকে বলবে যে মহারাজ আপনি এটা বলেছিলেন, আমরা মনে রেখেছি, and I am trying to follow that, and that will be, I think, a great pleasure to Maharaj at that point of time. সুতরাং সেইটা নিশ্চয়ই তোমরা করবার চেষ্টা করবে। আবার বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে পূজনীয় সর্বপ্রিয়ানন্দজিকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, নমস্কার ও কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা করি দীর্ঘদিন উনি সুস্থ শরীরে দেশে এবং বিদেশে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব এবং বেদান্তের ভাব এবং সর্বোপরি এই যে হিউম্যানিটির জন্য তার বিভিন্ন রকম কন্ট্রিবিউশন, থট কন্ট্রিবিউশন, সেটাকে উনি নিশ্চয়ই ছড়িয়ে দেবেন। আমাদের খুব বিশ্বাস আমাদের জেনারেশনে আমরা যারা আছি যে আরো অনেকটা দিন থাকবে যখন আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে মহারাজের কথা দেশ এবং মানে আমাদের দেশ শুধু নয়, শুধু আমেরিকা নয়, অন্যান্য দেশও শুনছে এবং গ্রহণ করছে। তোমরাও নিশ্চয়ই সেই দিন খুব সৌভাগ্যবান মনে করবে। আবার সবাইকে ধন্যবাদ যারা এসেছেন, নমস্কার।